তুমি এতটা শিওর হয়ে কিভাবে বলছো যে এখানে আমার আসার কথা ছিল না? প্রশ্নের বিপরীতে করা প্রশ্নে ফিয়া খানিক থমকালো, কিন্তু বুঝতে দিল না সেটা। আবারও একই কণ্ঠে বলল, আমার করা প্রশ্নের উত্তর দিন আগে। তোমার করার প্রশ্নের মাঝে হয়তো উত্তর লুকিয়ে। ফিয়া এবার খানিক উত্তেজিত হলো। মনে হলো লোকটা তাকে ভড়কাতে চাইছে, এলোমেলো করে দিতে চাইছে ফিয়ার সাজানো প্রশ্নগুলোকে। ফিয়া উত্তেজিত স্বরেই বলল, প্লিজ হেয়ালি করবেন না। করছি না তো, একটুও করছি না। লোকটার কণ্ঠে চাপা হাসি রেশ। বিদ্রুপ করছে কি সে? এভাবে সবটা জটিল না করে উত্তর দিলেও তো হয়। এতই সরল উত্তরগুলো পেছনে কি দরকার, কি তার উদ্দেশ্য? কিন্তু সেই সাথে আরেকটা বিষয় বারে বারে আবারও সেই সম্বোধন, তাও চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে। এই নামে ডাকবেন না প্লিজ, কেউ ডাকে না, আমি অভ্যস্ত নই। তাছাড়া আগে তো আমার ডাক নামেই ডাকতেন। এই নামে কি বলেছে? কেউ ডাকে না? ডাকে ফিহু, কেউ তো ডাকে। এই যে দেখো, আমি ডাকি তোমায়, বারে বারে অজস্রবার ডেকেছি, ডেকে এসেছি তোমায়, শুধুমাত্র আমি ফিহু। নিচের দিকে তাক করে পুরশালী অবিচল কণ্ঠে বলা কথাগুলোই ফিয়া খেই হারালো বোধহয়। এই লোকটা তাকে ফিয়া বলেই তো ডাকতো, ফিউ সম্বোধনে কবুতর ডাকেনি। তবে আজ বলছি কেন? শুধু সে ডেকেছে তাকে, ডেকে এসেছে, তাও বারে বারে অজস্র বার। কিন্তু ওই চিরকুট পেরক যে তাকে এই ফিউ নামে সম্বোধন করত, কিন্তু এই লোক যে বলছে শুধুমাত্র সেই ডেকে এসেছে, এই লোকটাই কি তবে সেই চিরকুট পেরক? কিন্তু তা কিভাবে সম্ভব? প্লিজ সবটা ক্লিয়ার করুন, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি সে কিভাবে? শেষে প্রশ্নটা করতে গিয়ে ফিহার গলা কাঁপল, গলার স্বরে স্পষ্ট অসহায়ত্ব। যে কেউ টের পাবি তা হবেই তো, কারণ সে আসলেই তো কিছু বুঝতে পারছে না। লোকটাও সবটা ক্লিয়ার না করে হেয়ালি করছে। আমি সবটা বললে তুমি বিশ্বাস করবে আমায়? আমার বলা কথা বিশ্বাস না করে আমি ভুল বুঝে নিজেকে আমার থেকে দূরে সরাতে নিজের অনুভূতি আড়াল করবে না তো? একটু ভেবে ফিয়া মাথা ঝাঁকালো, ইতিবাচক সম্মতি দিল। এটা ছাড়া আর যে কোনো উপায় নেই। তার যে সে আগন্তুকের কথা জানতেই হবে। তার ধারণা এই লোকটা ছাড়া তো হয়তো আর কেউ বলতে পারবে না। মুখে উত্তর দাও ফিহু, উইল ইউ বিলিভ মি? উইদাউট দিস ডু আই হ্যাভ এনি আদার অপশন? পুষ্টি নাবোধক মাথা নাড়ল, অর্থাৎ সত্যি আর কোনো অপশন নেই। নিচের রাশভারী কণ্ঠে আওড়ালো, তুমি তো আমার খোঁজে ছিলে, আই মিন টু সে, যার কাছ থেকে তুমি পার্সেল পেতে তাকে, তাই তো? তুমি কোরিয়ার অফিস প্লাস ডেলিভারি বয় সবার কাছে পার্সেল প্রেরকের আইডেন্টিটি নিয়ে জানতে চেয়েছো, তাই না? হ্যাঁ চেয়েছি। তারা কি বলেছে তোমায়? তারা জানিয়েছে সেই চিঠি প্রেরকের নির্দিষ্ট কোনো লোকেশন অ্যাড্রেস দেওয়া নেই, আউট অফ কান্ট্রি, আর পুরো নামও নেই তাদের হিস্ট্রিতে, খালি শর্ট একটা নেম দেওয়া ছিল, মিস্টার এসএন। ফিয়া সবটা বলে থামলো, চোখ তুলে চাইল লোকটা নিকট। তার দিকে গাঢ় দৃষ্টিতে চেয়ে, দৃষ্টি যেন কথা বলছে, কিছুর ইঙ্গিত দিচ্ছে। ফিয়া তার বলা কথাগুলো সবটা খেয়াল করার চেষ্টা করলো, ভাবলো সময় নিয়ে। পরক্ষণে কিছু একটা হিসেব মেলাতে পেরে বিস্ফোরিত নয়নে লোকটির পানে তাকালো। লোকটি সম্মতি জানালো উপনিচ মাথা তুলে। সেও বুঝেছে হয়তো ফিয়া কি ভেবেছে, তবুও নিজ থেকে বলল, আই হোপ এখানে আমার উপস্থিতি আর তোমার বলা কথাগুলো সবটা কানেকশন তুমি বুঝতে পেরেছ। সবগুলো কানেক্টেড একে অপরের সাথে। আমি আউট অফ কান্ট্রি থাকি ফিহু। বলে আবারও গাঢ় দৃষ্টি নিক্ষেপ করলো ফিয়ার দিকে। একটু থেমে আবারও একই ভঙ্গিতে বলে গেল, আমার বার্থ প্লেস, আমার বেড়ে ওঠা, লাইফের 29টা বছর কানাডাতে কেটেছে। আমি মিস্টার এসএম, মানে দ্য গ্রেট শায়ার মাহমুদ, তাই তো? শায়রকে থামিয়ে দি, বাকিটা ফিয়াই বলল, ভীষণ ভীষণ জলদ গম্ভীর তার কণ্ঠস্বর। জবাবে শায়র মাথা তুলিয়ে সায় দিল। ফিয়ার কাছে লোকটার পরিচিত না হয় ক্লিয়ার হলো, কিন্তু বাকি সবটা সেসব যে এখনো ধোঁয়াশা। সে এখনো বিশ্বাস করতে পারছে না শায়রই তাকে এতটা ভালোবাসে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এ যাবৎ যা হয়েছে সবটাই শায়র করেছে। সে কিছুতেই এখনো আগন্তুকের যাকে শায়রকে ঠিক মেনে নিতে পারছে না। শায়র হয়তো টের পেল ফিয়ার মনে চলা দোলাচল, সহজ কণ্ঠে বলল, ওয়েট ফিহু, আমি আরো ক্লিয়ার করি, তোমার বুঝতে সুবিধা হবে। শায়র নিজের ফোন বের করলো, কল
লক্স ঘেটে কুরিয়ার অফিসের সাথে তার যাবতীয় কল হিস্ট্রি দেখালো, সেই সাথে দেখালো টাইমিং, কিছু অফিসিয়াল ডকুমেন্টস, শোনালো কিছু ভয়েস রেকর্ডিং, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে শায়রের কণ্ঠ মিস্টার এস রূপে যে একটা পুরুষ কণ্ঠের সাথে সঠিক সময়ে পার্সেল ডেলিভারি নিয়ে কথা বলছে। সবটা শুনে দেখে ফিয়ার আর কোনো সন্দেহ রইল না যে শায়র মাহমুদই সেই চিরকুট প্রেরক, কিন্তু তবুও কোথাও এখনো একটা কিন্তু থেকেই যায়। তার প্রতি শায়রের অনুভূতির সত্যতা নিয়ে কিন্তু এই কিন্তুটা শায়দ তখনও নিজেকে ওই চিরকুট প্রেরক রূপে প্রমাণ করাই ব্যস্ত। ভাবুক ফিয়ার দিকে চেয়ে বলল, পেন আর পেপার হবে? জি, পেন আর পেপার। ওহ দিচ্ছি। ফিয়ার জানতে চাইল না পেন আর পেপার কেন লাগবে শায়রে, তার সাথে থাকা ব্যাগে আছে সেসব। আফটারঅল কোচিংয়ের জন্যই বেরিয়েছিল সে, তাই থাকারই কথা। বিনা বাক্যে একটা পেন আর ছোট নোটপ্যাড ব্যাগ থেকে বের করে এগিয়ে দিল শায়রের নিকট। শায়র নিশ্চুপে তা নিয়ে খড়খড় করে লিখতে শুরু করলো নোটপ্যাডের একটা সাদা পাতায়। খানিক বাদে তা এগিয়ে দিল ফিয়ার নিকট। ফিয়া প্রশ্নাত্মক দৃষ্টিতে চাইল, উত্তর দিল। নিচে দেখো। ফিয়া হাতে নিল নোটপ্যাডটা, চোখ বুলিয়ে দেখলো সাদা পাতায় কালো কালিতে লেখা গুটি কয়েক শব্দগুলো। চিকন পাতলা ঠোঁট দুটো নারী বিড়বিড়ি আওড়ালো, শুনছো ফিহু, আমি আমার পৃথিবীটা তোমার নামে লিখে দেব। আমার সব সুখ আর হাসিগুলো তোমার নামে উড়িয়ে দেব। আমার মনের মধ্যেখানে তোমায় থাকতে দেব। আমার সব প্রার্থনার মাঝেও শুধু তোমায় স্থান দেব। আমার ক্ষুদ্র হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমার নামে করে দেব। তার পরিবর্তে একগুচ্ছ প্রশান্তির অনলে আমাকে চালিয়ে দিও প্লিজ। এতে শায়র মাহমুদ। পুরো লেখাটা বেশ কয়েকবার পড়ল ফিয়া। খুঁজে পেল আগে আসা চিরকুটগুলোর রেশ। বহুল পরিচিত হাতের লেখাগুলো চিনতে একটুও ভুল হলো না ফিয়ার। এগুলো যে সে বারে বারে পড়তে পড়তে দেখতে দেখতে মনের সাথে গেঁথে নিয়েছিল, কি করে চিনবে না সে? তার মানে এতদিন শায়র চিরকুটগুলো নিজ হাতে লিখে দিত, আজকে যে হুবহু একই হাতের লেখায় একই আঙ্গিকে লিখে দিল। খুঁজে পেল ফিয়া সেই আবেগগুলো, যে আবেগে ফিয়া মজেছে, ভীষণভাবে ফেসে গেছে তার বিহনে। শায়র কোমল কণ্ঠে শুধালো, এই প্রথম আমার লেখা চিরকুটে জবাব চাইছে ফিহু, ফির তো উত্তর দিবে না? ফিয়া কানে নিল না সে কথা। শায়দ তখনও উত্তরের আশায় তার পানে চেয়ে। ফিয়া প্রসঙ্গ পাল্টে বলল, আমার এখনো কিছু প্রশ্নের উত্তর চাই, দেবেন? শায়রের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এখনো কি জানতে বাকি ফিয়ার? থাক, ফিয়া তো আছেই, উত্তরটা না হয় একটু পরে নেবে। নির্দ্বিধায় বলো ফিহু, কি জানতে চাও? আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। ফিয়া সময় নিয়ে জানতে চাইল, আপনি এত সুন্দর বাংলায় লেখেন কিভাবে? তাছাড়া বাংলা ভাষায় কথা বলতেও ভীষণ ফ্লুয়েন্ট, অথচ আপনি তো জন্ম থেকেই কানাডা থাকেন। প্রশ্নের উত্তরে শায়র হালকা হেসে বলল, অল ক্রেডিট গোজ টু মাই আব্বু সাজিদ মাহমুদ। আব্বু জীবনের একাংশ কানাডা কাটালেও তার হৃদয় ছিল বাঙালিয়ানা শিখত। আমার জন্মের পর থেকে কানাডিয়ান সংস কৃতির পাশাপাশি আমরা চর্চা করেছি বাংলা সংস্কৃতি। ইভেন আমাকে আব্বু ডাকও শেখালো। মমকে মম ডাকলেও আব্বুই ডাকতে হবে আব্বুকে। এরপর বাংলাদেশের সবকিছুই প্রথমে মমকে হাতে ধরে শেখালো আব্বু। এরপর আমাকে শেখালো বাংলা সংস্কৃতি, ঐতিহ্য, বাংলা ভাষা, তার লেখা এবং ফ্লুয়েন্টলি কথা বলা, সবটা। লিজা আব্বুকে আমার মতো বেশি সময় না পেলেও আমাদের সান্নিধ্যে সবটা শিখে গেছে। এভাবেই আমরা সবটা শিখেছি। সে আরো অনেক কথা ফিহু, আব্বুর পাগলামো অন্য লেভেলের। বলা চলে কানাডা থেকেও আমরা পুরো দমভর বাঙালি হয়েছিলাম। লম্বা বক্তব্য শেষে থামল শায়র। এবার ফিয়ার কাছে শায়র আর তার ফ্যামিলির পারিবারিক আদর্শ ও শিক্ষা সবটাই পরিষ্কার। এ নিয়ে আর কিছু জানা নেই। শায়র জানতে চাইল, আর কিছু জানার বাকি আছে? ফিয়া মাথা দুলিয়ে সায় দিল, অর্থাৎ তার প্রশ্ন উত্তর পূর্ব এখনো শেষ হয়নি, আরো অনেক করা বাকি আছে। তাহলে অপেক্ষা কেন, করে ফেলো। ফিয়া সমিনী ইতস্তত কণ্ঠে জানতে চাইল, আপনি তো আমার ব্যাপারে সবটা জানতেন, মানে বলতে চাইছি জায়ান ভাইয়ের ব্যাপারে আর কি। আপনি তো সেসবই জানতেন, আমাকে মুভ অন করার পরামর্শ দিয়েছিলেন, ব্যাখ্যা দিয়ে পুরোটা বুঝিয়েছিলেন, তবুও ভালোবাসতেন যে আমাকে। ফিয়ার প্রশ্নে হেসে ফেলল শায়র। ফিয়া যদিও হাসার মতো কোনো কথাই বলেনি, অথচ তবু সে হাসলো। ফিয়া ব্যগ্র কণ্ঠে শুধালো, প্লিজ বলুন। আমি সবটা জানি বলেই ভালোবেসেছি। মানে? আমি তোমার বেস্ট জানি ফিহু, মুভ অন করতে হেল্পও করেছে, অ্যান্ড আই গেস আমি তাতে সাকসেসফুল, তাই না? ফিয়া উত্তর দিল না। সে তখনও পুরোটা তন্ময় হয়ে শুনছে।
সায়র অপেক্ষাও করলো না ফিয়ার উত্তরের, নিজ মনে বসে গেল। আমি সবটা নিশ্চিত হয়ে গেছি ফিহু, তোমায় ভালোবেসে নিজেকে প্রাণে আড়ালে পুড়িয়েছে, সবটা শিওর হয়েই। কিন্তু যদি সাকসেসফুল না হতেন, যদি এখনো আমার মনে কোনো জায়ান ভাইয়াই থাকতো। নেই তো ফিহু, এটা এনাফ। আমি জানি, চিনি তোমায়, এবং সর্বোপরি আড়ালে থেকে আমার প্রতি অনুভূতি জাগানোর সর্বোচ্চ প্রয়াস করেছে। নিশ্চিত হয়ে বলেছে আজ আমি এখানে তোমার সামনে আত্মবিশ্বাস নিয়ে বসে আছি, নয়তো অন্তরালে হয়তো হারিয়ে যেতাম। নিজ মনে বলে গেল। শেষ কথাগুলো বেশ অন্যমনস্ক স্বরে আওড়ালো সায়র। তার এই এলোমেলো গভীর কথাগুলো খুব করে ছুঁয়ে দিল। তন্ময় হয়ে সবটা শোনা ফিয়ার হৃদয় এক পশলা পনই হাওয়া বয়ে গেল, কি যেন হাওয়া নাড়িয়ে দিল ফিয়াকে, জোরালো করলো তার অনুভূতিকে। শায়দ তো মিথ্যা বলছে না, সে সত্যি জায়ান ভাইকে ভুলেছে। তাও সে কবেই, সিলেটের সেই রাতেই যে তার এই প্রচেষ্টা শুরু হয়েছিল। ধীরে ধীরে বহু আগেই সফল হয়েছে সে। আর রইল এখনকার অনুভূতির কথা, সেটাও যে মিথ্যা নয়, একটুও মিথ্যা নয়। সে সত্যিই ওই চিরকুট প্রেরকের প্রেমে পড়েছে, আড়ালে আবডালে ভালোবেসেছে। এক বিন্দু মিথ্যা নয় সেসব, আর না মিথ্যা ফিয়ার অনুভূতি। আর আজ পেল সেই চিরকুট প্রেরকের পরিচয়, তাই বলে কি ফিয়ার অনুভূতি বদলে যাবে? একটুও বদলাবে না। ফিয়ার সেটা বদলাতে দেবে না। আপনি কবে থেকে ভালোবেসেছেন আমায়? ঠিক কোন মুহূর্ত থেকে? কবে থেকে ভালোবেসেছে? কোন মুহূর্ত বাদ দিয়ে কোন মুহূর্তের কথা বলবো বলো? যেটা মনে আছে আপনার। মানে সবটাই যে আছে ফিহু। সে প্রথম খান ফেরাতে পাওয়ার পর এক ফিনফিনি শরীরের অধিকারী মেয়ের সাথে ধাক্কা লাগার মুহূর্ত, তার দেরি এসে ঝগড়া করার মুহূর্ত, আকুল নয়নে একতরফা অনুভূতি পুষে তার পানে তাকিয়ে থাকার মুহূর্ত, আর ভালো থাকে চিন্তা করে নিজেকে বিষাদে মরিয়ে নেওয়ার মুহূর্ত, এক চন্দ্রিমার রাতে আমার কথাগুলো নীরব হয়ে শোনার মুহূর্ত, নিজ চোখে নিজ অনুভূতির মানুষটা অন্য কারোর সাথে পূর্ণতা পাওয়ার সময় তৃপ্ত নয়নে চেয়ে থাকার মুহূর্ত। বলতে বলতে চাইল ফিয়ার পানে, যে আপ্লুত নয়নে তার দিকে চেয়ে জলজলে মনিতে আশার আলো দেখলো বোধহয় সায়র। একটু থেমে কণ্ঠারও খাদে নামি বলে গেল, সর্বোপরি তার কাজল কালো নয়নে আমার জন্য সত্য জাগ্রত অনুভূতি উকি দেওয়ার মুহূর্ত। আরো অনেক মুহূর্তের কথা আমার মনে আছে ফিহু। এই সবগুলো মুহূর্তে আমি তোমায় ভালোবেসেছি, একটু না ভালোবেসেছি। যতটা ভালোবাসলে ভাঙা হৃদয়ে জোড়া লাগানোর সামর্থ্য থাকে, না থাকলেও নিজ ভালোবাসায় তা করা যায়, ঠিক ততটাই ভালোবেসেছি ফিহু তোমায়। ফিয়া নিরুত্তর। কি জবাব দেওয়া উচিত, এর পরিপ্রেক্ষিতে কি বলা উচিত সে জানে না। তবে তার ভীষণ সুখী সুখী লাগছে নিজেকে। এই পণই যে কিছুতেই ফিরিয়ে দেবার নয়, এত ভালোবাসা ফিরিয়ে দিয়ে যে নিজেও যে সুখী হবে না। কিন্তু সে কি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? সে যে খুবই বেমানান দি গ্রেট শায়র মাহমুদের পাশে। ভীষণ ভীষণ বেমানান লাগবে তাদের। ফিয়া মনের কথায় মুখে আনলো, কিন্তু আমি যে বড়ই বেমানান আপনার পাশে। সবকিছুতে পারফেকশন খুঁজতে নেই ফিহু। সবকিছু যে সমানে সমানে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। তাছাড়া সব মানুষ পারফেক্টই না, সবার কিছু না কিছু ত্রুটি আছে। আমি তুমিও ব্যতিক্রম নই। তাহলে আমরা একে অপরের ত্রুটিগুলো নিয়ে কি সবটা ত্রুটিহীন করতে পারি না? হতে পারে না মিট ফর ইচ আদার? ইস, কত কঠিন জটিল কথাগুলো কত ক্যাজুয়ালি বলল শায়র। বোঝানোর ধরনও কি ভীষণ আকর্ষণীয়। এই শায়র কিভাবে সবার সাথে সবসময় ফান মোডে থাকে, কিভাবে জানে পিছু লাগে। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কি সুন্দর একটা ব্যক্তিত্ব আছে শায়রের, কি ভীষণ ভালোবাসার মতো। তা এই ব্যক্তিত্বের প্রেমে যে সবাই পড়বে, ভালো যে সবাই বেসে ফেলবে। আর একমাত্র একান্ত রুমে ভালোবাসার সুযোগটাও সেই পেয়েছে। আজ নতুন রূপে চিনেছে সে শায়রকে, তার প্রেমও পড়েছে ক্ষণে ক্ষণে। না, ফিয়ার আর একটুও দ্বিধা রইল না। সে চোখ বন্ধ করে ওই মানুষটার হাতে হাত রাখতে পারবে, নির্দ্বিধায় ভালোবেসে জীবনটা কাটিয়ে দিতে পারবে তার সাথে। শায়র ভুরু উঁচিয়ে খানিক হেসে জানতে চাইল, তো মিস খান, উইল ইউ বি মাই মিসেস মাহমুদ? ফিয়াও মুচকি হেসে বলল, আই ওয়ান্ট আ গ্র্যান্ড প্রপোজাল মিস্টার মাহমুদ। শায়র তৃপ্তির হাসি হাসল, ফিসফিসে প্রতি উত্তরে বলল, অ্যাজ ইউ কমান্ড মাই কুইন। একে অপরের দিকে চেয়ে হাসলো দুজনে। চেয়ে রইল এভাবে ক্ষণের পর ক্ষণ। আরও একটি নতুন প্রেমের সূচনা। সাক্ষী উপস্থিত সকলে। রেলিং গলিয়ে আসা রোদ্দুর, লতানো পাতাবাহার, পাখির কুজন, স্নিগ্ধ বাতাস, রঙিন নাম না জানা অসংখ্য ফুল।
এই প্রকৃতি সকলে এর সাক্ষী। এবার পণ্যের পূর্ণতার অপেক্ষা। শুভ্র রঙা একটা গোল ফ্রক পরে দু হাতে একটা টেডি জড়িয়ে ধরে লিভিং রুমে সোফায় বসে আছে একটা বছর তিনেকের বাচ্চা মেয়ে। মাথায় ছোট্ট ছোট চুলগুলোতে দুটো ঝুঁটি করা, সাথে রং বেরঙের ক্লিপ লাগানো। আজ সে ভীষণ খুশি। অনেকদিন পর আজ তার ছোট ফুপি বাসে আসবে, তাই বারে বারে দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু এদিকে খেলতেও ভুলছে না তার পিঙ্কির সাথে। হাতে থাকা টেডিটা তার প্রিয় বড় মামে কিনে দিয়েছে। এটা তার ভীষণ প্রিয়, নাম দিয়েছে পিঙ্কি, কারণ সেটা পিঙ্ক কালার। কাল তার বার্থডে, অনেক বড় করে তার বার্থডে পার্টি সেলিব্রেট করা হবে। তার পাপা সেটাই বলেছে, তাই বাসায় অনেক গেস্টরা আসবে। বাসাটা সুন্দর করে ফেরি লাইট আর বেলুন দিয়ে সাজাবে, তাই সে খুব খুশি। এগুলোই দুই হাতে তালি দিয়ে খিলখিল করে হেসে তার পিঙ্কিকে বলছিল। পাশে তার দাদু বসে আছে, নাতনির কাণ্ড দেখছে আর মিটমিট করে হাসছে। সহসা কলিং বেল বেজে উঠল। বাচ্চা মেয়েটি দাদু বলে উঠল দরজা খুলতে। মেয়েটি ভাবলো নিশ্চয়ই ছোট ফুপি এসেছে, তাই পিঙ্কিকে সোফায় বসিয়ে সেও দাদুর পিছু পিছু দৌড়ে গেল। কিন্তু বাঁধলো আরেক বিপত্তি। ছুটতে গিয়ে সোফার পায়ের সাথে লেগে মেঝের উপর উপর হয়ে পড়েছে। সহসা আর্তনাদ করে কেঁদে উঠল। কান্নার আওয়াজ পেয়ে তৎক্ষণাৎ ছুটে এলো মেয়েটির মা। মেয়েটিকে কোলে তুলে বুকে জড়িয়ে তার মাও কেঁদে ফেল। কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, কাঁদেন আম্মু, এই দেখো মাম্মাম এসেছি না, দেখাও মাম্মামকে কোথায় লেগেছে। কেঁদে কেটে সেসব বলতে বলতে মেয়েটির পায়ে কোনো চোট পেয়েছে কিনা সেসব দেখতে লাগলো। কোথাও তেমন লাগেনি যদিও, কিন্তু হাঁটুর উপর খানিক ছুলে গেছে। শুভ্র ফুরকের উপর হালকা রক্তের দাগ পড়েছে। হ্যাঁ, মেয়েটি ছোট ফুপি এসেছে। মেয়েটির দাদু খেয়াল করেনি তার নাতনি কখন তার পিছু ছুটেছে। যখন হাসি মুখে দরজা খুলল, তখন সম্মুখে আসে মেয়ে জামাইয়ের মুখ। কিছু বলবে তার আগেই কর্ণগোচর হয় তার নাতনির কান্না। সকালে ছুটে আসলো ভেতরে। তখনও মেয়েটির মা মেয়েটিকে জড়িয়ে কেঁদে যাচ্ছে, যেন ব্যথা সে পেয়েছে। মেয়েটির ছোট ফুপি তাকে কোলে তুলে নিয়ে সোফায় বসলো। মেয়েটি তখনও ফুপিয়ে কেঁদে যাচ্ছে। কপালে চুমু খেয়ে মেয়েটির হাঁটু দেখতে দেখতে তার ছোট ফুপি আদুরে কণ্ঠে বলল, কাঁদে না মেহুমা, তুমি ফুপি এখনই ব্যান্ডেজ করে দেবে, দেখবে ব্যথা আয়ু গায়েব হয়ে গেছে। মেয়েটির মা তখনও কাঁদছিল সোফার কাছে দাঁড়িয়ে। মেয়েটির দাদু তার বৌমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর কাঁদিস না নেহাম, দেখ বেশি লাগেনি তোর মেয়ের, তুই কাঁদলে ও আরো বেশি কাঁদবে। ইলমার কথায় নেহার চোখ মুছল। আরু ভাবির পানি চেয়ে বলল, ফার্স্ট এড বক্স ভাবি। নেহা মাথা ঝাঁকিয়ে ছুটল দোতলায় তার ঘরে। আবির তখনও ঘুমুচ্ছে। ভার্সিটি শেষ করে এসে বিকেলের পর ঘুমিয়েছে। মেহুকেও ঘুম পাড়িয়েছিল। ঘুম থেকে উঠে যে শুনেছে ছোট ফুপি আসবে সন্ধ্যার আগে, আর থাকেনি রুমে। নেহা ওকে ইলমার কাছে দিয়ে রান্নাঘরে টুকটাক কাজ করে আবার দোতলায় উঠছিল আবিকে ডাকার জন্যই। তখনই এই দুর্ঘটনা ঘটল। এখন প্রায় সন্ধে নামার পথে। নেহার ডাকলো না আবিরকে। বক্স নিয়ে যে গতিতে এসেছিল সেই গতিতে লিভিং রুমের দিকে ছুটল আবার। মেহু তখন তার ছোট্ট ফুপ্পার কোলে। পাশে আরু বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। বক্সটা আরুকে দিতেই সে ব্যান্ডেজ করিয়ে দিতে শুরু করলো। ইলমা ততক্ষণে গ্লাস ভরে পানি এনেছে মেয়ে জামের জন্য। মেহু আর কাঁদছে না মোটেই। হাতে তার চকলেট, নিশ্চয়ই আরাপ এনেছে। ওটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আর আরু এদিকে ব্যান্ডেজ করিয়ে দিয়েছে। ইলমা মেয়ে আর জামের উদ্দেশ্যে বলল, মেহু এখন ঠিক আছে, তোমরা ঘরে যাও বরং। কত জার্নি করে সেই রাজশাহী থেকে এসেছো, নিশ্চয়ই খুব টায়ার্ড, ফ্রেশ হয়ে নাও। আরাপ মেহুর গালে একটা হামি দিয়ে শাশুড়ি উদ্দেশ্যে বলল। ইলমা মাথা দোলালো, সাথে ফেল তৃপ্তির শ্বাস। মেয়ে জামাই পেয়েছে খাঁটি একেবারে। যেমন মিশুক তেমন নম্র ভদ্র। এত বড় ইঞ্জিনিয়ার হয়েও অহংকারে ছিটে ফোটা অব্দি নেই। তার বড় জামাইও তেমন, দুটোই হীরের টুকরো একেবারে। দুটো মেয়েই সুখে আছি এ নিয়ে সে আল্লাহর নিকট বারে বারে শুকরিয়া আদায় করে। ইলমার একমাত্র ননদ অন্যার ভাসুরের ছেলে আরাব। বছরখানেক আগে পারিবারিকভাবে আরু আর আরাবের বিয়ে হয়েছে। আরু তখন রুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়ছিল।
তার একমাত্র ফুফি অন্যার বাসায় থেকে। সবই দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়েছিল তখন। সেই সময় আরাবের জন্য পাত্রী খুঁজলে আরাবের মা আরুকে পছন্দ করে আদনান শেখের কাছে প্রস্তাব পাঠান। ছেলে ভালো, নম্র, ভদ্র, তার উপর অন্যার ভাসুরের ছেলে। অন্যা নিজেই অনুরোধ করেছে ভাইকে, তাই আর আদনান শেখ অমত করেনি। আরুরও নিজস্ব কোনো পছন্দ না থাকে বিয়েতে মত দিয়ে দেয়। এরপর পারিবারিক দেখাশোনার মাধ্যমে বছরখানেক আগে আরু আর আরাবের বিয়ে হয়েছে। আরু তো আগে থেকে রাজশাহীতে থাকতো পড়াশোনার জন্য। এরপর থেকে পাকাপোক্তভাবে রাজশাহীর বাসিন্দা হয়েছে। আর পড়াশোনার ব্যাপারে ভীষণ সাপোর্টিভ। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ভালোবাসার কমতি নেই তাদের মধ্যে। আরু বেশ সুখে আছে। নেহা আরাবের উদ্দেশ্যে বলল, ভাইয়া ওকে বরণ আমাকে দিন, আপনারা ফ্রেশ হয়ে কিছু খান আগে। আর বাড়ির ছেলে হলে কি তাদের জার্নি করে ক্লান্তি লাগে না নাকি? সকলেই হেসে ফেল নেহার কথায়। আরাব মেহুকে নেহার কোলে দিতে দিতে বলল, ভাইয়ার মতো বেশ ভালোই, কথায় মাত দিতে জানেন ভাবি। কার বউ দেখতে হবে না? আমার ভাইয়ের বউ। আরু বেশ ভাব নিয়ে বলল। নেহা আরুকে বলল, বেশি পেকে গেছিস? বিয়ে হয়েছে, বর উপস্থিত আছে বলে মনে করিস না আমি কান মুলে দেব না। আমি ভাবি হয়েছি পরে, আগে কিন্তু আপুই ছিলাম। আরো মুখটাকে মলিন করে ফেল। ইস, আরাবের সামনে এভাবে বলতে হলো। কেমন হাসছে মিটিমিটি তার দিকে, যে নিশ্চয়ই রুমিকে এখন পচানে দেবে। ধ্যাত, ভাল লাগে না। সে ভেঙচি কেটে আরাবকে রেখে রুমের উদ্দেশ্যে পা বাড়ল। বাকিরা হেসে ফেল। ও যেতেই ইলমা বলল, বিয়ে দিয়েছি এখনো বাচ্চামো গেল না? কিছু মনে করো না বাবা, একটু মানিয়ে নিও। এভাবে কেন বলছেন মা? আমি কি পর নাকি? এ মা, না না, আচ্ছা যাও, ঘরে যাও। আরাব সায় দিয়ে আরুর ঘরের দিকে গেল। ইলমা গিয়ে নেহার পাশে দাঁড়ালো। নাতনিকে কোলে নিয়ে আদর করতে করতে নেহার উদ্দেশ্যে বলল, আবির ওঠেনি এখনো? না আম্মু। আবিনের নাম শুনতেই মেহু সরব হয়ে উঠল। ইলমার কোল থেকে নেমে গিয়ে নেহার দুই পা জড়িয়ে ধরে বায়না করে বলল, মা, মিহু পাপা যাবে। এই হলো মেহু, পাপার আদরে মেয়ে। পাপা হলে তার কিচ্ছু লাগে না, মাম্মামকেও না। এই তো এতক্ষণ ব্যথা পাওয়ার পরও চকলেট পেয়ে চুপটি করে বসেছিল। পাপার কথা মনে পড়েনি। যে ইলমা বলল অমনি পাপা যাব। এই কারণে আবির ভার্সিটিতে গেলে তার মেয়েকে সামলাতে বেগ পেতে হয়। মেয়ে তার সারাদিন খেলে হুট করে পাপার কথা মনে পড়ে। তখন হয়েছে আর কি, পাপাকে লাগবে তার। তখন আবিরের সাথে ফোনে কথা বলিয়ে দিয়ে বহু কষ্টে বুঝিয়ে মানাতে হয়, নয়তো কাঁদতেই থাকে। ইলমা রান্নাঘরের দিকে এগোলো। যাওয়ার আগে নেহাকে বলে গেল, ওকে নিয়ে ঘরে যা আম্মু, রান্নাঘরে আমি আছি, তোকে আর আসতে হবে না। কিন্তু আম্মু তুমি একা? আমি একাই পারবো, যেটা বলছি সেটা করো। আবিরকেও ঘুম থেকে তোলো, একটু পরে আজান দেবে। নেহা ঘাড় এলিয়ে সম্মতি দিয়ে মেয়েকে নিয়ে দোতলায় উঠল। রুমে গিয়ে নামিয়ে দিতেই মিহু দেখল পাপা এখনো ঘুমে। মিহু বিছানায় উঠে উপর হয়ে শুয়ে ঘুমে আচ্ছন্ন তার পাপার গায়ের উপর উঠে পড়ল। নেহা সেটা দেখে বারান্দায় গেল কাপড় তুলে আনতে। অন্ধকার নেমেছে, কখন তুলবে? আবিরকে তার আর ঘুম থেকে তুলতে হবে না, সেই কাজ তাদের মেয়েই করে দেবে। মেহু পাপার গলা জড়িয়ে পাপার গায়ের উপর শুয়ে পড়ল। কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে ডাকলো, পাপা, এ পাপা, ওঠো তাড়াতাড়ি, ও পাপা। মেয়ের ডাকে আবিরের ঘুম হালকা হলো। আরো কয়েক ডাকে একেবারে সজাগ হলো। মেয়ের অবস্থান অনুভব করে ঘুম জড়ান কণ্ঠে বলল, আমার মা কখন উঠেছে? অনেক আগে। তুমিও ওঠো পাপাই। জানো, মেহু দুঃখ পেয়েছে। আবিরের ঘুমের রেশ কেটেছে খানিক আগে মেয়ের কথা শুনতে শুনতে। শেষ কথা শুনে একটু অস্থির হয়ে মেয়েকে আঁকড়ে ধরে উঠে পড়ল শোয়া থেকে। কোলে বসিয়ে পড়ল, কোথায় দুঃখ পেয়েছে আমার মা? বাবাকে দেখাও। মেহু দেখালো। ততক্ষণে নেহা কাপড় তুলে রুমে এসেছে। আবিরকে মেয়ের পা দেখতে দেখে পুরো বিষয়টা খুলে বলল। আবির সবটা শুনে মেয়েকে আরো ভালোভাবে নিজের সাথে জড়িয়ে নিল। পায়ে চুমু দিতে দিতে বলল, পাপা আদর করে দিচ্ছে, দুঃখ এখন পালাবে, বলো পালাবে না? মেহু মাথা দুলিয়ে খিলখিল করে হেসে উঠল। আবিরও হাসলো মেয়ের সাথে সাথে। পেটে দুহাত দিয়ে সুড়সুড়ি দিল। এতে মেহু আরো বেশি বেশি করে হাসলো। আবির চেয়ে রইল হাস্যোজ্জ্বল মেহুর পানে, আর নেহা চেয়ে রইল আবির আর তার মেয়ের পানে।
তাদের কত আদরের এই মেয়ে যেমন তার পাপা অন্তঃপ্রাণ, তেমনি মেয়ের মতো মেয়ের পাপাও যে মেয়ে অন্তঃপ্রাণ হওয়ারই কথা। নেহার মাঝে মাঝে মনে পড়ে প্রায় 3.5 বছর আগের কথা। তখন সবে তাসফিক অনুর বিয়ে হয়েছে। তাসফিকের ব্যস্ততার কারণে ওদের রিসেপশন করা হয় বিয়ের আরও মাসখানেক পরে। সেই দিন ওখান থেকে ফিরে নেহা হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে। পেটে চিনচিন ব্যথা আর বমির ওপর বমি হয়। সকালে ভাবে হয়তো খাবারের ইফেক্ট, যদিও এসব সমস্যা আরও কয়েকদিন ধরেই হচ্ছিল। কিন্তু নেহা সকালের কাজ থেকে লুকিয়ে গেছে, কারণ সবাই তাকে নিয়ে অনিয়ম করা নিয়ে বকে। সেদিন ডাক্তার জানি নেহা প্রেগনেন্ট, তবুও শিওর হতে মেডিকেলে গিয়ে টেস্ট করে আসতে বলে। সেদিন আবিরে খুশি দেখে কে, পাড়াতেও বিলিয়েছে। সেই সাথে ভার্সিটির সাথে সাথে তার কোচিংও মিষ্টি বিলিয়েছে। পুরো রাজ্যিকে নেহার পেটে মুখ গুজে বসেছিল। ভোর হতে না হতেই হসপিটাল ছুটেছে টেস্ট করতে। রিপোর্ট পজিটিভ। নেহার তখন 3 মান্থ রানিং, কিন্তু প্রেগনেন্সি শিওর করার পাশাপাশি ডাক্তার জানে বেশ কমপ্লিকেট এই প্রেগনেন্সি, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়া নেহারও লাইফ রিস্ক আছে। এরপর বেশ ভয়ে ডাক্তার দেওয়া নিয়ম কারণ মেনে চলা তার এই সময়টা পারের চেষ্টায় রত থাকে। বিপত্তি বাধে যখন নেহার প্রেগনেন্সি 7.5 মাস, তখন হুট করে বাথরুমে পা পিছলে পড়ে গেছিল আর ব্লিডিং হওয়া শুরু করেছে। আলোর রহমতে আবি সেদিন বাড়িতে ছিল। তড়িঘড়ি করে হাসপাতালে নিলে জানানো হয় তখনই ডেলিভারি করাতে হবে, তাও সি সেকশনে, নয়তো আর কোনো উপায় নেই। অথচ তখন নেহার ডেলিভারি ডেটের প্রায় মাস 2 বাকি। নেহা তখন খুব উইক, প্রচুর ব্লাড লস্ট হয়েছে। ব্লাড দিলে তার বাচ্চার চান্স থাকলেও বেবির বাচ্চার আশা খুবই ক্ষীণ, তাও আবার 7.5 মাসের প্রি ম্যাচিওর বেবি। সকালের উপর তখন ঝড় বইছে যেন। খানার শেখেদের অবস্থা তখন বেহাল, সবাই ছোটাছুটি করছে তখন রক্তের জন্য। অবশেষে রক্ত পাওয়া গেল আবির কিছু স্টুডেন্টদের কাছ থেকে। আবির পুরো দস্তর বিধ্বস্ত তখন, যেন সবটা সামলেছে, সাথে ফায়ার ছিল যদিও। আলোকে যে সকলে কতভাবে ডেকেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে আলো ফেরে না তার বান্দাদের এত আহাজারি। অবশেষে বেবিটাকে বাঁচানো যায়। এত ঝড়ঝাপটার পর জন্ম নেয় আবির নেহার মেয়ে। খানিক বাদে নেহ রেসপন্স করে। প্রিম্যাচিওর হয় বেবিটাকে সাথে সাথে এই ফ্যামিলির কাছে দেওয়া হয় না। বেবি ইউনিটে কাজ বন্দি করে হিটের মাধ্যমে রাখা হয়। কত স্ট্রাগল করেছে মেহুটা ছোট থাকতেই, যদিও ইমিউনিটি লেভেল খুব উইক। মেয়েকে বাড়িতে এনে আবির হুজুর এনে দোয়া দরুদ পড়ায়, গরিব দুস্থদের দান খয়রাত করে অনেক। এতিমখানেও ডোনেশন দেয়, বড় করে মেয়ের আকিকা করে। ইমিউনিটি লেভেল উইক হওয়ায় মেয়ে খুব ঘন ঘন অসুস্থ হয়। তখন নেহার চেয়ে আবির বেশি অস্থির হয়। সারা রাত মেয়ের শিওরে জেগে বসে থাকে। ভীষণ জরুরি কাজ থাকলেও মেয়েকে কাজ ছাড়া করে না, কোলে কোলে রাখে সর্বদা। একটু আগে ঠিক এই কারণেই তো নেহা এত অস্থির হয়েছিল। তাদের এত সাধনার মেয়েটাকে আবির নেহা চোখে হারায়। কিঞ্চিত ব্যথা পেলেও তাদের হৃদয় রক্তক্ষরণ হয়। সবসময় নজরে নজরে রাখে। নেহার ভাবনাচ্ছেদ ঘটে মিহুর ডাকে, মাম্মা আসো এখানে। মিহু তার ডান পাশ দেখেই বলে। ততক্ষণে বাপেটি আবার শুয়ে পড়েছে। বিছানার বাম পাশে মেয়েকে জড়িয়ে ধরে আবি শুয়ে, তাই মিহু তার ডান দিকে দেখাচ্ছে। বিছানার মাঝে সে। নেহা মাথা ডানে বামে ঘুরিয়ে বলে, এখন না মা, মাম্মামের কাজ আছে। তবু মিহু বায়না ধরে বলে, প্লিজ মাম্মা। এত কিউট ভাবে বলে যে ফেরানো যায় না। এখনো ডাগর ডাগর চোখ, মুখটাতে ইনোসেন্ট বাণী তার দিকে চেয়ে আছে। সে আবির পানে তাকালো। আবির চোখে ইশায় আসতে বলে। অগত্যা বাপ বেটির ইচ্ছে পূরণে সে কাজ রেখে শুয়ে পড়ে মিহুকে মাঝে নিয়ে। মেয়ে দুজনের হাত টেনে বুকের ওপর নিয়ে বলে, কিসি দাও মাম্মা পাপা। দুজনেই হাসলো। হেসে একসাথে চুমু খেলো মেয়ের 2 গালে। সাথে সাথে মিহু খিলখিলি হেসে উঠল। পুরো রুমে ছড়িয়ে পড়ল তার হাসির ঝংকার। এক লালিমায় আচ্ছাদিত সাজে ঘরকানাও রঙিন হলো 3 চড়ুইয়ের হাসির ঝংকার আর কোন ছুটিতে। আবির নেয়া হাসি মুখে চেয়ে রইল তাদের হাস্যোজ্জ্বল আদুরি মেয়ের পানে, তাদের একমাত্র মেয়ে মেহবিন শেখের পানে। মিহান ভাই, বলবেন কি হয়েছে আমাকে? শেষবারের মতো জিজ্ঞেস করছি, কিন্তু আপনার ভাই কোথায়?
একই প্রশ্ন বারবার করার পরও উত্তর না পেয়ে শান্ত অনু হলো এবার ভীষণ অশান্ত। ধৈর্যের বাঁধ ভেঙে নিজের সহজাত স্বভাব থেকে বেরিয়ে চেঁচিয়ে উঠল মিহানের উপর। বেশ জোর দিয়ে দাঁতের দাঁত চেপে কথাগুলো আওড়ালো। প্রথম দিকে বলতে নারাজ হলো, এবার অনুর কথাগুলো এড়িয়ে যেতে পারল না মিহান। খানিক দোনামোনা করে বেশ আমতা আমতা করেই বলল, মানে ভাবি আসলে হয়েছে কি, ভাইয়ের হাতে একটা গুলি লেগেছে।